ওদিকে যা। কি হলো শঙ্খ? কাকে ওদিকে যা, চল তাহলে। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আজ বুধবার সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। টাইম কলে জল চলে এসছে, জলটা কিন্তু নিচ্ছি। তা এইদিকে দেখো জল নিচ্ছি আর কিন্তু মাথার গোড়ার কাছে কাকটা বসে আছে। আমি এখান থেকে সরে গেলে কিন্তু কাকটা এই জলের বালতিতে মুখটা দিয়ে দেবে। এই এক ঝামেলা, কাকের এত অত্যাচার। বালতিটা যে এখানে পেতে রেখে বাড়ির ভেতরে ঢুকবো তার কোনো উপায় নেই। যেই বাড়ি না ঢুকবো কাকটা কিন্তু বালতি জলে মুখ দিয়ে দেবে। একে তো সরু হয়ে জল পড়ছে, তার ওপর কাকের অত্যাচার। জল নেওয়া হয়ে গেল, পুজো করতে কিন্তু চলে এসেছি। পুজোটাও প্রায় হব হয়ে আসছে। ঠাকুরকে নকুলদানা জল দিয়ে দিলাম, তারপরে যে ধূপকাঠিটা ধরিয়ে নেব, দিয়ে কিন্তু পুজোটা চটপট সেরে নেব। এই ঘরটা একটু অন্ধকার, লাইট একটু জোরটা কম, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তাই চলো তাড়াতাড়ি কিন্তু পুজোটা সেরে নিই। পুজো সারার পর যথাযথ চলে এসেছি রান্নাঘরে। সেই একই রুটিন, রান্নাঘরে চলে এসেছি ছেলের টিফিন। আজ কিন্তু ছেলের শুধু একা টিফিন নয়, আজ ছেলের বাবারও আছে। ও কালকে এসেছিল, আজ সকালেই চলে যাবে। ছেলে বেরোবে 8:30টায়, ওর বাবা বেরোবে 9:30টায়, 1 ঘন্টা আগু পেছু। তা আমি দেখলাম ছেলের যখন খাবার করছি তখন একসাথেই কিন্তু কাজটা সেরে নিই। নর্মাল পরোটা করে দিই, আজকে ভাবলাম গাজরের পরোটাটা করি। কোনো দিন গাজরের পরোটা করিনি, দেখি গাজরটা কেমন কুড়ে দেখলাম যে দেখি গাজরের পরোটাটা কেমন হয়। তা এইভাবে ঘষে নিচ্ছি গাজরটাকে। যদি কেটে নিই তাহলে একটু মোটা মোটা হয়ে থাকে, তো ঘষে নিলে ভালো হয় ঘষাটা। তারপর ঘিয়ে কিন্তু ভেজে নিলাম। অল্প একটু লবণ দেবো, যাতে গাজরের যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন না থাকে। আর ঘি দিয়ে ভাজলে কি হয়, ঘিয়ের সেন্টটা থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। কোনো দিন করিনি, এইভাবে কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম। গাজরটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কাঁচা ভাবটাও কিন্তু থাকবে না। তা চলো দেখো আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আটাতে মাখিয়ে নেব। ময়দার সঙ্গে করলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ময়দাটা আমি খুব একটা খেতে পছন্দ করি না, বা দিও না। আটার সাথেই কিন্তু মেখে নেব। প্রথমে আটার সাথে শুধু এটা মেখে নেব। একদম গরম হয়ে আছে তো, তা মাখাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবু গরম গরম মেখে নিলাম। গাজরে একটু রস থাকে, রস সমেতই ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি। আর আটাটাতে একটু লবণ দিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছিলাম, আর সামান্য একটু সাদা তেল দিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখা হয়নি, স্কিপ করে গিয়েছি। দিয়ে গাজরটা, আর গাজরে তো ঘি ছিলই, ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নেব। যতটা গাজরের সাথে মাখা হয় আটাটা মেখে নেব। তারপরে কিন্তু জল দেব। আর অনেকটা ময়দা তো, অন্য দিন কী হয় শুধু ছেলের জন্য করি, অল্প থাকে। আজকে যেহেতু ওর বাবাও নিয়ে যাবে, সেই জন্য আটাটা একটু বেশি আছে। যতটা পারলাম গাজরের সঙ্গে মেখে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালোভাবে আটাটাকে মেখে নেব। আর এটা দেখো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিন্তু বেলে নেব চটপট। অনেকে পরোটা বেলে তেল দিয়ে, আমার তেল দিয়ে বেলা হয় না, সত্যি কথা তেল দিয়ে বেলতে পারি না, তাই আমি ময়দা দিয়ে কিন্তু বেলি। তাড়াহুড়ো করতে যেয়ে দেখো পরোটাটা কিন্তু গোলই হয়নি।
আর সত্যি কথা, গাজরের পরোটাটা কিন্তু দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, কালারটা হেভি এসছে। ক্যামেরার সামনে হয়তো অতটা ফুটে উঠছে না, কিন্তু সত্যি দারুণ সুন্দর কিন্তু কালারটা এসছে। একে একে এইভাবে পরোটাগুলো বেলে নেব। কিন্তু কি বলতো, তেলের সঙ্গে বেললে পরে পরোটা খুব সুন্দর হয়, কিন্তু আমার কাছে ওই যে বললাম তেলের সঙ্গে তেল দিয়ে পরোটা বেলা হয় না, ওই জন্য আমি আটা দিয়ে কিন্তু পরোটা বেলি। বেলা হয়ে গেছে, এবার কিন্তু সেঁকে নেব। আগে পরোটাগুলো আমি করে নিয়েছি। তোমরা জানো রুটি পরোটা যাই করি একসঙ্গে আমি 3-4টে দিয়ে দিই, আর এটা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য একটা করলাম। এইভাবে 2 পিঠ সেঁকে নেব ভালোভাবে। আর কালারটা সত্যি দেখো, কালারটা কিন্তু দারুণ এসছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে তো কিছু বললো না, কিন্তু ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে গাজরের পরোটা খেতে কেমন হয়েছিল। ও বলেছিল সত্যি ভালো হয়েছিল। কিন্তু কি বলো তো, যখন বলে না, কোনো রান্না করলে যখন বলে না যে ভালো হয়েছে, তখন কিন্তু মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, জানো তো। আর এত কষ্ট করে যখন রান্নাটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় এত কষ্ট করে রান্নাটা করলাম, খারাপ হয়ে গেল। কিন্তু যখন ভালো বলে তখন মনে হয়, তখন যে রান্না করার পেছনে যে কষ্টটা করি সেটা কিছু গায়েই লাগে না। সাদা তেল দিয়ে ভালোভাবে কিন্তু সেঁকে নিয়েছি। আমি কিন্তু ঘি দিয়ে পরোটা সেঁকি। তোমরা আমার যারা আগের ভিডিওগুলো দেখবে তারা দেখেছো আমি কিন্তু ঘি দিয়ে পরোটা সেঁকি। আজকে সাদা তেল ছিল, মানে সাদা তেল ছিল বলতে কালকে ওর বাবা এসছে, মাছ কাবড়ি নটকনটা করে নিয়ে এসছে, তাই সাদা তেলটাও নিয়েছিল, ওই জন্য সাদা তেলেই পরোটাটা ভাজলাম। আমার পরোটা হয়ে গেছে। আর এইদিকে দেখো ছুটোছুটি করছি, এত তাড়াহুড়ো লেগে যায় না। 8:30, এখন তো 8:30 বেজেই আছে, কিন্তু 8:30টার সময় ছেলে বেরোবে, তার আগে তো আমার খাবারটা রেডি করতে হবে। আর তোমরা জানো ও যেটা টিফিনে নিয়ে যায় সেটাই কিন্তু ও খেয়ে যায়, তাই আমাকে 8টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এত তাড়াহুড়ো লেগে যায় না। আর ওর বাবাকে পাঠাতে হবে, ওর বাবার খাবার আছে, মানে একটাকে পাঠাবো, আগে তো দুটো, মানে আগে ছেলেকে পাঠাতাম তারপর মেয়েকে পাঠাতাম, আজকে আবার ও বাবা যাবে, ছেলে যাবে, আবার মেয়ে স্কুল আছে, মানে এত তাড়াহুড়ো না। সকালে এখনও পর্যন্ত 1 কাপ চাও জোটেনি। দেখলাম ছেলেকে পাঠাবো, ছেলের বাবাকে পাঠাবো, তারপর ভাত চাপিয়ে আরাম করে একটু চাটা খাবো। ভাতটা আস্তে আস্তে হতে থাক। তা চলো, আমি তাড়াহুড়ো কেন করছি জানো, এই যে ছোলার ডালটা করছি, পরোটা আর এই ছোলার ডাল নিয়ে যাবে। ছোলার ডালটা কষা হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে ফুটে উঠবে। তো এইদিকে হয়ে গিয়েছে, ছেলেকে কিন্তু খেতেও দিয়ে দেব। ছেলে খাওয়া হয়ে গেলে ও কিন্তু স্কুল চলে যাবে। একটা আমার ছুটি, রেহাই একদম সেই 4:30 পর্যন্ত। খেতে দিয়ে দিয়েছি, চলে আয়। ছেলে চলে গেল স্কুলে, আর এই যে ছেলের বাবার জন্য টিফিনটা ভরে দিচ্ছি, ও রেডি হচ্ছে। এদিকে আমি তাড়াতাড়ি ওর খাবারটা ভরে দেব। গরম আছে, এই টিফিন কোটা গরমই থাকে। খাবার রেডি, এবার কিন্তু ওকে ব্যাগেও ভরে দিচ্ছি। এই যে চলে যাচ্ছে, মেয়ে উঠে পড়েছে, বাবা যাচ্ছে, একটু আদর করলো, তারপর ট্রেন ধরে চলে যাচ্ছে। মেয়ে খেয়েছে, খেয়ে ঘরেই খেলছে, বাইরে বেরোয়নি, কারণ স্কুল নিয়ে যাব তো। আর আজকে ভাবলাম পালং শাকটা আছে, একটু বেগুন দিয়ে করব। শাকে একটু বেগুন আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে, তাই পালং শাক বেগুনটা বনিয়ে নিয়েছিলাম। তেল দিয়েছিলাম, তেলে বড়ি দিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, ভালোভাবে ভেজে নিয়েছিলাম। অন্যদিন কি হয়, বড়িটা ভেজে আগে তুলে রাখি, আজ কিন্তু বড়িটা ভেজে তুলে রাখবো না। আর যে কোনো শাকে দেখবে আলু বেগুন দিলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। বড়িগুলো ভাজার পর বেগুন আর পালং শাকটা দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, কারণ শাকটা তো হেজে একবারে অল্প হয়ে যাবে। লবণের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু পরে খেতে পারা যাবে না, অতিরিক্ত লবণ হয়ে যাবে। তাই সামান্য পরিমাণ, খুব অল্প পরিমাণ লবণটা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়ার পর শাকে একটু মিষ্টি না দিলে হয়, একটু চিনি দিলাম, ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখো শাকটা কিন্তু হয়ে গেছে। শাকটা কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল জানো, আজকে শাকটা খুব ভালো হয়েছিল। মা মেয়ে তো, এইটুকু শাক হেজে, মানে কইটুকু হয়েছে দেখো, একবারে কিন্তু হেজে গিয়েছে। আমার কিন্তু বেগুন দিয়ে পালং শাক রেডি।
ভাত ফুটছে, ভাতটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। এদিকে দেখো মসুর ডাল আর পালং শাক কিন্তু আমার হয়ে গেছে। রান্না করার পর বাসনগুলো চটপট মেজে নেব। মেয়ের স্কুল থাকে, তাড়াহুড়ো হয় ঠিকই, কিন্তু কি বলো তো, এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মেয়ে স্কুল না থাকলে কি হয়, ছেলেকে স্কুল পাঠিয়ে ফোন দেখতে বসে পড়ি, মেয়ে খেলতে চলে যায়। এই রান্না করছি করব করতে করতে রান্না করতে প্রায় 12টা বেজে যায়। খেতে ধুতে সেই 2টো 2:30টা বেজে যায়। দুটো লোক, কাজও থাকে না, কর্মও থাকে না, এই ফোন দেখেই কিন্তু সময়টা চলে যায়। তাড়াহুড়ো থাকলে পরে কাজ করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু কাজগুলো কিন্তু টাইমে হয়েও যায়। সব কিছু কিন্তু টাইমের মধ্যে শেষ হয়ে যায়, কারণ একটা টাইম তো বাঁধা থাকে যে এই টাইমের মধ্যে আমাকে বেরোতে হবে, এই টাইমের মধ্যে আমাকে মেয়েকে স্কুলে পৌঁছাতে হবে, ছেলেকে খাবার রেডি করতে হবে। সেই জন্য কিন্তু আমার কাজগুলো কিন্তু সব টাইমের মধ্যে হয়ে যায়। তাই চটপট করে বাসনগুলো ধুয়ে নেব, তারপর মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আর আমি স্নান করব, খেয়ে কিন্তু বেরিয়ে যাব। মেয়েকে সকালে একবার ভাত খাওয়াই, তারপর স্কুল থেকে এসে আর একবার ভাত খাওয়াই। ও ভাতটা খেতে খুব পছন্দ করে, আর ভাতটা খেয়ে গেলে কী হয়, পেটটা কিন্তু বেশ ভরে থাকে। আবার সব দিন ভাত খেতেও চায় না, সেদিন কমপ্লান আর বিস্কুট খাইয়ে নিয়ে যায়, যেদিন যেমন হয়। তা চলো, এদিকে তো আমার ধোয়া কমপ্লিট। ওকে আর নিমোনিয়া হবে না, নিমোনিয়া হবে না, একটু ভালো করে পুরির মস্ত নিমোনিয়া হলে কি ভালো লাগছে দিদি ভাই, ভালো লাগছে। আবার কিন্তু স্কুলে চলে এসেছি। স্কুলে আসার জন্য মনটা কিন্তু খুব ছটফট করে। যেদিন স্কুলে আসতে পারি না, সেদিন মনে হয় সময়ই কাটছে না। এই যে সবার সঙ্গে বসি, কথা বলি, আড্ডা দিই, সময়টা কিন্তু কেটেই যায়, ফোন দেখার সময়ই পাই না। তা দেখো, আবার সেই চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। আমাদের কাণ্ড দেখে আশেপাশে যে গার্জেনগুলো বসে থাকে, তারা খুব হাসাহাসি করে, বলে এদের ব্যাচটা খুব ভালো। সত্যি কথা, আমাদের ব্যাচটা কিন্তু খুব ভালো হয়েছে। বেশ মজা আনন্দেই 2 ঘন্টা কিন্তু কেটে যায়। কে যে শঙ্খ, কে না দিও না, নোংরা আছে, এদিকে এসো। হ্যাঁ, কে ফোন করে দেবে? শঙ্খ ফোন করে দেবে? আরে শঙ্খ, বিকেল হয়ে গেছে, শঙ্খ, কাকে ছেলে ফোন করে মেয়েগুলো দেবে? দেখো খেলছে। আর এই যে হ্যাঁ? একটা পুচকু, সবারই কে? ছোট, ও কিন্তু আমার মেয়েদের থেকে কম যায় না। ও খেলার সঙ্গী, খেলে। কোনোদিন হয়তো তোমাদের সামনে দেখা যেতে পারিনি, আজকে যখন আছে তোমাদের সাথে হ্যালো, দেখালাম। পুলিশ। ওর নাম হচ্ছে শঙ্খ। লক্ষ্মীকে তোমরা তো চেনো, এই লক্ষ্মী আর আমার মেয়ে তো মিঠাই আর শঙ্খ, 3 জনাতে খেলে। খেলার সঙ্গীগুলো কিন্তু বেশ জবর, ভালোই লাগে। তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে টাটা, গুড বাই জানিয়ে আমি বিদায় নিচ্ছি।